আগামী বছর কম খরচে বাংলাদেশি মুসল্লিরা 2 প্যাকেজে হজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কায় বাংলাদেশ হজ অফিসে প্রবাসী সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন সৌদি আরব সফররত ধর্ম উপদেষ্টা। হজ যাত্রীদের খরচ কমানোর বিষয়ে পদক্ষেপের অংশ হিসেবে সৌদি হজ এবং ওমরা মন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। বৈঠকে সমুদ্র পথে হজ যাত্রী পাঠানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করা হবে বলে জানান তিনি। আমাদের কমাবার ক্ষেত্রটা হচ্ছে বিমান। ঘর ভাড়াতেও যদি আমরা একটা অংশ কমাতে পারি, বিমানের ভাড়াও যদি আমরা কমাতে পারি, তারপরে আর ছোটোখাটো যেগুলো বললাম এনবিআর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এগুলো যদি কমাতে পারি, অথবা বিমানের আমরা লিস্ট নেব কোন কোন খাতে কত। তো সব মিলিয়ে আমরা আশা করছি আমরা একটা অংশ কমাতে পারবো। সম্মানিত হাজী সাহেবানদের একটা ভুল ধারণা আছে যে ওনাদের টাকা নিয়ে মন্ত্রণালয় বেশি লোক পাঠায়, এ ধারণাটা সত্য নয়। খাগড়াছড়ি দিঘি নালা এবং স্বনির্ভর এলাকা এবং রাঙামাটিতে পাহাড়িদের উপর হামলা ও সহিংসতার ঘটনা নিয়ে জাতিসংঘের অংশগ্রহণ এবং তত্ত্বাবধানে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা। এছাড়া এখনও যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। 5 লাখ কিউসেক টন পানি নেপাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই পানি ভারত হয়ে বাংলাদেশে ঢুকে বড় রকমের বন্যা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার মমতা জানান, শনিবার রাতে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরে ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদে সরে যেতে বলেছেন। বন্যার ব্যাপকতা বাড়ার কারণ হিসেবে মমতা বলেন, গত 20 বছর ধরে গঙ্গা নদীতে ভারতের কেন্দ্রীয় সরকার কোনো ড্রেজিং করেনি। ফারাক্কা ব্যারেজ ও গঙ্গার 120 কিলোমিটারের নিয়ন্ত্রণও কেন্দ্রীয় সরকারের। বঙ্গ ভাসছে, নির্বাচনের সময় সব আসে, বাংলায় একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। আমরা কাল রাত্রি 12টা থেকে এটা শুনতে পেয়ে রাত 12টায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে। প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেছেন। সকাল 10:30টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান শফিক রেহমান। কেন্দ্রীয় সমবায় ব্যাংকে বিপুল পরিমাণ স্বর্ণ গায়েবের ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ব্যাংকটির অন্যান্য শাখায় এ ঘটনার কোনো প্রভাব পড়েছে কিনা এ বিষয়ে জানতে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, সমবায় ব্যাংকে এই যে এত বিপুল পরিমাণ স্বর্ণ কেলেঙ্কারির ঘটনা ঘটলো, এই ঘটনার পর গ্রাহকরা কি বলছেন? হ্যাঁ লোপা, আমি আছি এখন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় দপ্তর এবং এখানে সমবায় ব্যাংকের 2টি শাখা রয়েছে, একটি চট্টগ্রাম কেন্দ্রীয় শাখা আর একটি বিভাগীয় ব্যাংক। এইটি সমবায়ের যে ব্যাংকগুলো আছে সেগুলো মূলত সাধারণ মানুষের সাথে তারা বা কোনো লেনদেন করে না। এই ব্যাংকগুলোর লেনদেন হয় মূলত সমবায় সমিতি যেগুলো আছে বিভিন্ন জায়গায়, সেই সমিতিগুলোর সাথে তাদের সম্পর্ক। আর সারা দেশে, শুধু ঢাকার বাইরে 64 জেলায় সমবায়ের এই ধরনের ব্যাংকগুলো রয়েছে বলে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে ঢাকায় যে স্বর্ণ গায়েবের যে ঘটনা ঘটলো কেন্দ্রীয় ব্যাংকে, সেই প্রভাবটা যেহেতু
এটা সাধারণ গ্রাহকদের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে দেশের অন্যান্য ব্যাংকে এর কীরকম প্রভাব পড়তে পারে বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি। তো কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকে যে স্বর্ণগুলো মূলত পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে, সেই স্বর্ণগুলো আসলে মূলত গ্রাহকদেরই ছিল। অর্থাৎ একটা সময় ছিল যখন কেন্দ্রীয় ব্যাংক এবং সমবায় ব্যাংকগুলো যে কৃষকদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু একটা জামানত নিতেন, সেই জামানত স্বর্ণ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হতো। স্বর্ণ জমা রেখে তারা টাকা ঋণ করতেন, সেই জমানো স্বর্ণগুলোই হয়তো সেখানে জমা ছিল। তো দেশের অন্যান্য ব্যাংকগুলোতে সেরকম ব্যবস্থা কিন্তু নেই। সম্ভবত ওনারা মনে করছেন যে যেহেতু কুমিল্লায় বড় সমবায় সমিতি সমূহ আছে এবং সেখানে সমবায় ব্যাংক আছে, সেখানে হয়তো লেনদেনের বিষয়টি থাকতে পারে এবং যে অন্যান্য জেলায় সারা দেশব্যাপী যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে যে এরকম জামানত নিয়ে ঋণ দেওয়া সেরকম কোনো ঘটনা ঘটছে না। আর বিশেষ করে দীর্ঘদিন ধরে এই যে সমবায়ের যে ব্যাংকগুলো আছে সেগুলো মূলত এক ধরনের অচল অবস্থার মধ্যে আছে, কারণ দেশের অন্যান্য ব্যাংকগুলো এত বেশি হয়েছে যে কারণে আর এই ব্যাংকগুলোর সাথে তেমন কোনো লেনদেন কেউ করছে না। বিশেষ করে ঢাকায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অন্যান্য ব্যাংকে ঘটার কোনো সম্ভাবনা নাই, এর সাথে সম্পর্ক অন্যান্য ব্যাংকগুলোর নেই। তো কর্মকর্তারা যেটা বলছেন মুদ্রা কথা হচ্ছে এটুকুই যে ঢাকায় যে ঘটনা ঘটছে স্বর্ণ গায়েবের, সেই স্বর্ণ গায়েবের ঘটনার কারণে কেন্দ্রীয় ব্যাংকের সেই ঘটনার কারণে দেশের অন্যান্য জেলাসমূহের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে কোনো রকমের প্রভাব পড়বে না, অর্থাৎ সেখানে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। লোপা জানছিলাম সমবায় ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারির প্রভাব সম্পর্কে। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশিদের আপাতত চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি তারা স্বাভাবিক মনে করবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু করবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। এর আগে 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা। পরে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ফিরিয়ে নেয় দেশটি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলেও মিলছে না ভিসা পরিষেবা। ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতের বাংলাদেশি পর্যটকদের সংখ্যা শূন্যতে নেমে এসেছে। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা মামলার তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। টাস্কফোর্স গঠনের পর 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এর আগে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে প্রত্যাহার করা হয় এবং টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্য এটি শকিং। শব্দটা বলেছেন শকিং, অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায়, সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায়, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। বন্যা কবলিত উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। একই সাথে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদও দিয়েছেন তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, আকস্মিক বন্যায় তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। চরম দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের মানুষ। দুর্গত এলাকায় আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বন্যা উপদ্রুত এবং আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। রংপুর অঞ্চল ও তৎসংলগ্ন উজানে গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়ে রোববার লালমনিরহাট জেলার 5 উপজেলা নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি বেড়েছে। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবু এবং গাইবান্ধা থেকে কৃষ্ণ কুমার চাকির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়ে রোববার লালমনিরহাট জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। তবে আজ নদীতে পানি কমতে শুরু করায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো থেকে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। এখনও বহু মানুষ পানিবন্দী হয়ে আছে। ডুবে আছে অনেক রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। জলমগ্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। আমাদের বাড়িতে একটা হাবুডুবু মানে পানি এক গালা পর্যন্ত পানি। গোবর্ধন চর একেবারে ভাসি গেছে, যায় দেখেন সামনে। আবাদ সাবাদের ক্ষতি আছে, ধান ধান ডুবে গেছে, রোয়া গাছি তেন্দুন মারি খেত একদম ডুবে গেছে। সরকারি হিসাবে লালমনিরহাটের 5 উপজেলার 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপাতত ভারী বৃষ্টিপাত বা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যা পূর্বাভাস এবং সদরীকরণের তথ্য মতে আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। প্রতি ফ্যামিলিতে 4 জন করে হলো মানুষ হিসেবে আমরা প্রায় 40,000 মানুষ এফেক্টেড হয়েছে। তাদের জন্য আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছি এবং আরও যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা করব। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, করতোয়া সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সামান্য কমেছে তিস্তার পানি। নদী তীরবর্তী অঞ্চলের আমন ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়াও নদী তীরবর্তী এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। দুটি হত্যা মামলায় পুনঃ গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সকালে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নিত্যানন্দ রায় জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। গত 5 আগস্ট সদর উপজেলার ছিট চিলারং গ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদ্দৌলার বাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয়া জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসান সহ 4 জনকে হত্যা করা হয়। এই ঘটনায় সাবেক এমপি রামেশ সেনকে প্রধান আসামি করে আরও 76 জনকে নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আবু রায়হানের বাবা বাদী হয়ে সাবেক এমপি রমেশ সেনকে প্রধান আসামি করে আরও 91 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে। আজ এই দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারীসহ 3 জনকে আটক করেছে বিজিবি জানায় সীমান্তের কুশখালী বিওপির পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া নামক স্থান থেকে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে গমন করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 3 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে গমন করছিল বলে জানান। বিনা পাসপোর্টে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়। খুলনায় সোনালী ব্যাংক কর্পোরেট শাখা থেকে পাট ক্রয়ের নামে ঋণের 4 কোটি 74 লাখ টাকা আত্মসাৎ মামলায় মেসার্স সৌরভ ট্রেডার্সের মালিক ও থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 2010-11 পাট মৌসুমে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা থেকে প্রায়
৫.৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন মিতা ভট্টাচার্য। এ ঘটনায় ২০২১ সালে দুদক খুলনার উপপরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন। ব্যাংকের খাতা কলম পাট রয়েছে, কিন্তু গোডাউনে পাট নেই, এই নিয়ে এনটিভিতে নিউজ প্রচারিত হয়েছিল। অনুসন্ধানে প্রমাণ পেয়ে মামলা করেছিল দুদক। ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশীল আহমেদ অনিকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা নওশীল আহমেদ অনিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতার নওশীল আহমেদ অনি ময়মনসিংহের ছাত্র আন্দোলনে নিহত রেদুয়ান হোসেন সাগর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। আসামিকে ময়মনসিংহ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত নয়ন মিয়ার কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোপ্তা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত নয়নের কবর জিয়ারত শেষে পরিবারের লোকজনের সাথে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে শোক সভায় বক্তব্য রাখেন আসাদুল হাবিব দুলু। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত ৪ আগস্ট রাজধানীর কাঁঠালবাগানে গুলিবিদ্ধ হন নয়ন। পরে ৪৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান নয়ন। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র ও নিহত স্বজনদের সম্বর্ধনা এবং আর্থিক অনুদান দিয়েছে জেলা যুবদল। শাহজাদপুর উপজেলার কৈজুরিতে বাজারে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি প্রধান উপদেষ্টা ডাক্তার এম.এ. মুহিত। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপি সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। পরে আহত শিক্ষার্থী এবং নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে টানা ৬ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকশো চাকরি প্রত্যাশী। দুপুরে যমুনার সামনে অবস্থান নিলে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবি আন্দোলনকারীদের। সবশেষ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখন আলোচনায় বসেছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। নূর হোসেনের রিপোর্ট। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাস্তায় অবস্থান নেন কয়েকশো চাকরি প্রত্যাশী। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালে কয়েকজন আহত হন। পরে পুলিশ সরে গেলে যমুনার সামনে অবস্থান অব্যাহত রেখে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। হামলার বিচারও দাবি করেন তারা। আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম, কিন্তু তারা কি আমাদের সাথে আলোচনার সদিচ্ছা পোষণ করে নাই। করোনা মহামারী, সেশন জট সহ নানা কারণে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা থেকে বঞ্চিত দাবি করে আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ঠিক করতে হবে। ১৬২ দেশে যেহেতু চাকরির বয়স 35+, তাহলে আমাদের দেশে কেন 35+ হবে না? এটা আমাদের নৈতিক অধিকার। আমাদের ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে বেরোতে 27 বছর লেগে যায়। সেখানে করোনা আমাদের 2 বছর নষ্ট করেছে। আমাদের বয়সটা অটোমেটিক চলে যাচ্ছে। 30 বেকার তৈরি করছে, 35-এর জন্য বেকার তৈরি হবে না। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন এসব চাকরি প্রত্যাশী। এতে দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দেয় অনেকে। এদিকে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পদত্যাগ ও দ্রুত নতুন ডিরেক্টর নিয়োগের দাবিতে রাজধানীর পান্থপথে অবস্থান কর্মসূচি পালন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীরা। এতে করে রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় স্থবিরতা দেখা দেয়, ভোগান্তিতে পড়েন নগরবাসী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 7 দিনের মধ্যে সুপারিশ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সুপারিশ করেছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুন উদ্দিন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে জোরালোভাবে মাঠে নামেন শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে কয়েক দফা সড়ক অবরোধের পর সোমবার তারা অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এমন বাস্তবতায় চাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী। এই কমিটির মেম্বার সেক্রেটারি হলো এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। এছাড়া ডিসি নিয়োগ নিয়ে 10 সেপ্টেম্বর সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার। আমি ডিসি হতে পারে নাই, সেই জন্য এইরকম একটা আন্দোলন উইদিন দি মিনিস্ট্রি এটা কেউ ভালোভাবে নেয় নাই। অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর হস্তে দমন না করেন, আইনানুগ ব্যবস্থা না করেন, আমাদের প্রশাসন ভেঙে পড়বে। আর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক প্রতিবেদনের কোনো সত্যতা জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি খুঁজে পায়নি বলেও জানান সচিব। এটা কিছুই ছিল না, এটা ভুয়া খবর এবং একটা উদ্দেশ্য প্রণোদিত 3 কোটি টাকা একটা কি বলবো যে পাওয়া গেল কোথায়, কোন রুমে, কোনো তথ্য নেই। ভুল তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে ও অ্যাকাউন্টধারী ব্যক্তিকে খুঁজে বের করে আইনগত পদক্ষেপ নিতে পুলিশকে অনুরোধ করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলারা এখনো বহাল তবিয়তে রয়েছে, তাদের রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না বলে সতর্ক করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আয়নাঘরের হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে, যারা গুমের সংস্কৃতির ধারক তাদের সকলকেই বিচারের মুখোমুখি করতে হবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। অপেক্ষার অবসান হয় না, পিতার ছবি হাতে সন্তানের প্রশ্নের জবাব মেলে না, কোথায় আছে বাবা? কত কত বছরের অপেক্ষা, চোখের পানি, হৃদয়ের কষ্ট, কিন্তু স্বজনের সন্ধান হয় না তো স্পষ্ট। মায়ের ডাক আয়োজিত জান ও জবান অনুষ্ঠানে তাই গুম হওয়া স্বজনদের সন্ধানে প্রিয়জনের আকুতি। আপনারা যখন ঘরে ফিরে যান, আপনাদের সন্তান আপনাদেরকে ধরে না, বাবা বলে ডাকে না। আমাদের সন্তানরা কাকে বাবা বলে ডাকে? আমার সন্তানের বাবা কোথায়? আমিও যখন একদিন গুম হয়ে যাব, তখন আমার ফ্যামিলি বুঝবে এই ঘুমের পিছনে কি আজকে আমাদের কান্না। যথাযথ কর্তৃপক্ষ যেটা আছে তাদের কাছে প্রশ্ন করা, কি কারণে মায়ের ডাকে সদস্য সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কেন এইভাবে একই কায়দায় তুলে নিয়ে যেতে হবে? তুলে নিয়ে যাওয়ার কোনো আইনি অধিকার কোনো বাহিনীকে বাংলাদেশের আইন দেয়নি। জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শিরোনামে শাহবাগের জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতিবিদরাও চাইলেন গুমের পেছনের হোতাদের বিচার। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, আপনারা তো জিন্দা লাশ, আপনাদের কিসের ভয়? যারা গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন, তাদেরকে ইন্টারোগেট করতে হবে। কই একটিও তো স্বীকারোক্তি আসেনি। বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ডস যা ছিল তাই আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম, এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা ধারণ করে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের কাছে তাই বিএনপি আলাদা আলাদা সুপারিশ তুলে ধরবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরালো হাইকোর্ট। বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ও চৌকস ব্যক্তিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 6 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। হাইকোর্টের এই আদেশে খুনিদের শনাক্তের আশার আলো দেখছেন
মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। তামজিদ সুমনের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রনি হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। এই হত্যা ঘিরে মেলেছে রহস্যের অনেক ডালপালা, অথচ তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থাই রহস্যের কুল কিনারা করতে পারেননি। পুলিশ ও ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও কোনো অগ্রগতি হয়নি গেল 12 বছরে। 8 বার পরিবর্তন হয়েছে তদন্ত কর্মকর্তা আর 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী নওশের রোমান। নিয়োগ দিয়েছেন নতুন আইনজীবীও। সোমবার মামলা থেকে তদন্ত সংস্থা র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এতদিনেও এই মামলার বিচার না হওয়াকে বেদনাদায়ক বলে মন্তব্য করেছে আদালত। মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। যে সমস্ত ক্লু সেখানে আছে অত্যন্ত আশাব্যঞ্জক, আমরা সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবে। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। র্যাবকে দায়িত্ব দিয়ে আইনজীবী মঞ্জিল মোর্শেদের রিটের প্রেক্ষিতে শামসুদ্দিন চৌধুরী মানিক যে আদেশ দিয়েছিলেন তাতে মামলাটি 12 বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। আর এর নেপথ্যে অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। র্যাবের তো ক্ষমতা নেই সেটা। র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। পুরো রিটটা যেটা রয়েছে, পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। 12 বছর পেরিয়ে মামলার গুরুত্বপূর্ণ অনেক আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে দাবি করে আইনজীবী বলেন, নতুন তদন্তে অপরাধের প্রমাণ বের করে আনতে পারবেন তারা। 2012 সালের 11ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হয়েছিলেন সাগর রুনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।